জিনিকে বাসে পৌঁছে দিয়ে উৎসাহ ব্যুরোর দিকে চলে গেল। আজ গাজাকে রিমান্ডে নিবেও। ব্যুরোতে ঢুকে ও নীরবকে বলল, ওদিকে সবকিছু প্রস্তুত তো? জি স্যার। রিফাত স্যার জিজ্ঞাসাবাদ করতেছেন, কিন্তু গাজা এখনো মুখ খোলেনি। উৎসাহ কোনো উত্তর না দিয়ে তস্ত্র পায়ে নির্দিষ্ট কক্ষটার দিকে চলে গেল। ওকে দেখতে রিফাত নিরাশ কণ্ঠে বলল, স্যার অনেক মেরেছি, কিন্তু মুখ খোলেনি। উৎসাহ শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, খুলবে, অবশ্যই খুলবে, মুখ খুলতেও বাধ্য। বলে উৎসাহ চেয়ারে বেঁধে রাখা আহত গাজার কাছে গিয়ে শান্ত গলায় বলল, বল তোর বসকে। গাজা দুর্বল কণ্ঠে তেজ নিয়ে বলল, বলবো না, যা করার কর এসিপি। উৎসাহ ওর বাম গালে খুব জোরে একটা চড় মারল। চরের তালে গাজা চেয়ার সহ উল্টে গেল। উৎসাহ গিয়ে ওর মুখ চেপে ধরে বলল, শেষবারের মতো জিজ্ঞেস করছি, বল তোর বসকে। বলবো না। উৎসাহর মুখ ছেড়ে দিয়ে একটা চাপাতি নিয়ে এসে দাঁতে দাঁত চেপে রিফাতকে উদ্দেশ্য করে বলল, ওকে টেনে তোলো রিফাত, তারপর ওই চাপাতি দিয়ে একটা একটা করে ওর সব আঙুল দেহ থেকে আলাদা করে দাও। কথাটা কানে যেতেই গাজা শিউরে উঠল। রিফাতকে এগিয়ে আসতে দেখে ও কম্পিত গলায় বলল, না না, এমন করিস না। তোর ঘাড়ে কি তোর ভাইয়ের ভূত চাপল নাকি রে এসিপি? তুই কবে থেকে এত নির্দয় হলি? উৎসাহ ধমকে উঠে বলল, শাট আপ। রিফাত চাপাতি দিয়ে ওর একটা হাতে চাপ দিতেই গাজা আর্তনাদ করে বলল, বলছি বলছি। উৎসাহ ইশারা করতে রিফাত থেমে গেল। গাজা কাঁদো কাঁদো স্বরে বলল, আমার বসকে আমি কোনোদিন সচক্ষে দেখিনি, শুধু ফোনে কথা হতো আমাদের। আমি কেন, কেউই ওনার আসল পরিচয় জানে না। ওনাকে সবাই ঘোস্ট মাস্টার নামে চেনে, এর চেয়ে বেশি আমি কিছু জানি না। উৎসাহর আগত স্বরে ওর মুখ চেপে ধরে বলল, মিথ্যা বলছিস তুই, বল আর কি জানিস। গাজা অনুনয় করে বলল, তুই বিশ্বাস বা করলেও এটাই সত্যি। আমি ওনার সাথে শুধু ফোনেই কথা বলেছি, সামনাসামনি কোনোদিন দেখিনি। কোথায় থাকেন, কি নাম, কিছুই জানি না আমি। উৎসাহ ধাক্কা দিয়ে ওকে ফেলে দিয়ে টেবিলে নিজের দুহাত রেখে চিবিয়ে চিবিয়ে বলল, তোকে তো আমি খুঁজে বের করবে ঘোস্ট মাস্টার। পৃথিবীর যে কোণই লুকিয়ে থাক না কেন, আমার হাতে তোকে ধরা পড়তেই হবে। তার আগে আমাদের ডিপার্টমেন্টে লুকিয়ে থাকা তোর অনুচরকে খুঁজে বের করতে হবে, যে বারবার আমার পরিকল্পনা তোর কাছে পৌঁছে দিচ্ছে। জিনির হাতের ক্ষত মোটামুটি সেরে গেছে, এখন কোনো কাজ করতে আর কোনো অসুবিধা হয় না। আজ যে সবাই অনেক পরিশ্রম করছে, যেমন উর্মিলা রহমান আর মিতে ইয়াসমিন নানান পদে রান্নাবান্না করছেন। জিনি আর উষা পুরো বাড়ি সুন্দর করে সাজাচ্ছে। এত এত আয়োজনের মধ্যমণি হচ্ছে এবাড়ির ছোট মেয়ে উদিতা ফারুকি। উনি ওনার স্বামীর সাথে লন্ডনে থাকেন, তাই উৎসাহের বিয়ের কথা শোনার পরেও আসতে পারেননি। তবে ফোনে ইতিমধ্যে জিনির সাথে পরিচয় হয়েছে ওনার। অবশেষে আজ ওনারা সবাই উৎসাহের নতুন বউকে দেখতে আসবে বিকেলের মধ্যেই, তাই এত আয়োজন। উর্মিলা রহমান কিচেন থেকে এসে জিনিকে বললেন, মা তুমি আজ শাড়ি পরবে কেমন? জিনি অবাক হয়ে বলল, শাড়ি? কিন্তু মা আমি তো কোনোদিন শাড়ি পরিনি, আর পরতেও জানি না। সমস্যা নেই, আমি পরিয়ে দেব। আর আগে পরনির জন্য কি এখন পড়া যাবে না? জিনি আর দ্বিমত করল না, সব কাজ গুছিয়ে নিয়ে সবাই গোসল করতে চলে গেল। অফিস থেকে সবাই আজ দ্রুত বাড়ি ফিরেছে। উৎকর্ষ, উমায়েত আর উষায়েত ফারুকি গিয়ে বোনকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আনবে। উৎসাহের আসতে আসতে সন্ধ্যা হয়ে যাওয়ার কথা, যদিও উর্মিলা রহমান ওকে তাড়াতাড়ি আসতে বলেছিলেন। কিছুক্ষণ আগে উদিতা ফারুকি নিজের স্বামী বোরহান উদ্দিন আর ননদের ছেলে নীলকে নিয়ে ফারুকি ভবনে প্রবেশ করেছেন। উর্মিলা রহমান আর মিতে ইয়াসমিন সাদরে নিজেদের একমাত্র ননদকে স্বাগত জানালেন। উমায়েত ফারুকি বললেন, বাবলি মামুনি আসলো না যে? উদিতা ফারুকি মুস্কি হেসে বললেন, ওর আজ একটা পরীক্ষা ছিল, তাই আসতে পারেনি, তবে কাল চলে আসবে।
সেসব বাদ, বলো যার জন্য আসছি সে কোথায়? ওনার কথা শেষ হতে উষার সাথে কালো শাড়ি পরিহিত যিনি এসে ওনাকে সালাম দিলেন। উদিতা ফারুকী উঠে এসে সালামের জবাব দিয়ে ওর থুতনিতে হাত রেখে বললেন, মাশাআল্লাহ, ফোনের থেকে বাস্তবে তুমি আরও বেশি সুন্দর দেখতে। নীল বসা থেকে উঠে ওদের সামনে এসে বলল, ঠিক বলেছ মামি, অপরূপ সুন্দরী। নীলকে দেখতে উষার মেজাজ খারাপ হয়ে গেল। এই ছেলেটাকে ও একদম সহ্য করতে পারে না, সবসময় শুধু খারাপ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই যে যেমন আজ উষার পাশাপাশি জিনির দিকেও বাজে দৃষ্টিতে তাকাচ্ছে। উষা জিনিকে দূরে গিয়ে কানে কানে বলল, এই ছেলের থেকে 100 হাত দূরত্ব বজায় রেখে চলবি। এমন সময় মিতা ইয়াসমিন ডাকতে উষা আর জিনি কিচেনে চলে গেল। ওরা চলে যেতেই সদর দরজা দিয়ে উৎসাহ প্রবেশ করলো। ওকে দেখতেই উদিতা ফারুকী অভিমানী কণ্ঠে বললেন, আমাকে রিসিভ করতে আসলি না? উৎসাহ ফুপির গলা ধরে বলল, সরি, কাজ ছিল তাই আসতে পারিনি। হয়েছে, কাজ ছাড়া তোর আর কি আছে? আসতে যেহেতু দেরি করেছিস তো আমার একটা অনুরোধ তোকে রাখতে হবে। বলো কি অনুরোধ? পোশাক পাল্টে একটা কালো পাঞ্জাবি পরে আয়। যথাজ্ঞা ফুপিমণি বলে উৎসাহ উপরে চলে গেল। বাথরুম থেকে উদম গায়ে গোসল সেরে আসলো। যেহেতু রুমে এখন জিনি নেই, তখন আলমারি থেকে পাঞ্জাবি বের করতে লাগলো। এমন সময় জিনি রুমে প্রবেশ করলো। পাঞ্জাবি নিয়ে পিছু ঘুরে ওকে দেখতেই উৎসাহ চোখ বন্ধ করে হাতের পাঞ্জাবি দিয়ে নিজের উদম শরীর ঢেকে মৃদু চিৎকার করে উঠল। ওকে চিৎকার করতে দেখে জিনিও চাপা আর্তনাদ করে উঠল। জিনির গলা কানে যেতে উৎসাহ চোখ খুলে ভালোভাবে সামনে তাকালো। দেখতেই ও বাকরুদ্ধ হয়ে গেল। ওর উপহার দেওয়া শাড়ি পরে জিনি ওর সামনে দাঁড়িয়ে আছে। মেকআপবিহীন প্রাকৃতিক লাল ফর্সা একটা মুখ, লাল লাল ঠোঁট আর দীঘল কালো চোখ। ব্যাস, এতে উৎসাহ দিন দুনিয়া ভুলে হুঁশ জ্ঞান হারিয়ে ফেলল। বিমোহিত হয়ে সামনে দাঁড়িয়ে থাকা বধূটার দিকে অপলক নয়নে তাকিয়ে থাকলো শুধু। জিনি যে ওকে বারবার ডাকতেছে, ওর কিছুই ওর কর্ণগোচর হচ্ছে না। ও ব্যাস নিজের বিবিজনের সৌন্দর্যে ডুবে আছে। শেষে জিনিয়র সামনে হাত নেড়ে বলল, এই যে মিস্টার, চিৎকার করলেন কেন? কোথায় হারিয়ে গেলেন? উৎসাহ ঘরের মধ্যে থেকে অস্ফুট স্বরে বলল, তোমার মায়ায় কি বললেন শুনতে পাইনি। অবশেষে উৎসাহের ধ্যান ভাঙল। অপ্রস্তুত হেসে বলল, কিছু না। ওভাবে চিৎকার করলেন কেন? আমি ভেবেছিলাম বাবলি এসেছে। ও সবসময় শাড়ি পরে তো, তাই ভেবেছিলাম ও এসেছে। উষার ছাদ থেকে কাপড়গুলো নিয়ে এসো তো মা। মিতা ইয়াসমিনের কথাটা শুনে উষা ছাদের দিকে চলে গেল। ওকে একা ছাদে যেতে দেখে নীল সবার অগোচরে বসা থেকে উঠে সেদিকে পা বাড়ালো, কিন্তু একজোড়া তীক্ষ্ণ নজরের থেকে বাঁচতে পারল না। সিঁড়িতে পা রাখতে যাবে এমন সময় উৎকর্ষ ওর সামনে টান টান হয়ে দাঁড়িয়ে বলল, কোথায় যাচ্ছ ব্রো? নীল বিব্রতিতে পড়ে গেল। মুখে মিথ্যা হাসি ফুটিয়ে বলল, আসলে বাড়িটা ঘুরে দেখতে চাচ্ছিলাম। উৎকর্ষর কাঁধটা খুব শক্ত করে জড়িয়ে ধরে গম্ভীর গলায় বলল, চলো আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এত জোরে ধরায় নীল ব্যথা পেয়ে মৃদু আর্তনাদ করলো। তা দেখে উৎকর্ষ টিটকারি দিয়ে বলল, এতটুকুতে মেয়েদের মতো মিনমিন করতে শুরু করেছ? বিদেশে থেকে এসে দেখে হাফ লেডিস হয়ে গেছে ব্রো। বাবলির কথা জিনি উষার থেকে শুনেছিল, কিন্তু এখনো দেখেনি কিংবা পরিচয় হয়নি। উৎসাহের দিকে চোখ সরু করে তাকে জিনি বলল, একটু আগে না লজ্জায় নিজের শরীর পাঞ্জাবি দিয়ে ঢেকেছিলেন, তাহলে এখন যে আমার সামনে উদম গায়ে দাঁড়িয়ে আছেন, লজ্জা করছে না? জিনির কথায় উৎসাহ নিজের দিকে তাকিয়ে দেখলো পাঞ্জাবিটা ওর হাত থেকে পড়ে গেছে আর ও এখন উদম গায়ে জিনির সামনে দাঁড়িয়ে আছে। তাড়াহুড়ো করে উৎসাহ পাঞ্জাবিটা তুলে বাথরুমে ছুটে গেল। তা দেখে জিনি মুখে হাত চেপে হাসলো। তারপর মাথা থেকে ঘুমটা ফেলে দিয়ে চুল আঁচড়াতে লাগলো। চুল খোলা থাকায় শাড়ি সামলানো বেশ মুশকিল লাগছিল, তাই চুল খোপা করতে রুমে এসেছে ও। উৎসাহ পাঞ্জাবি পরে রুম থেকে বের হতেই ওর ফোন বেজে উঠল। কানে ফোন চাপিয়ে অপর পাশের কথা মনোযোগ দিয়ে শুনে বলল, তুমি পাঠিয়ে দাও, আমি চেক করছি।
আয়নায় হঠাৎ উৎসাহের প্রতিবিম্বের দিকে চোখ পড়তেই জিনের হাত থেকে থেমে গেল। মুগ্ধ হয়ে বলল, মাশাআল্লাহ, অনেক সুন্দর। উৎসাহ ফোন কেটে ল্যাপটপ নিয়ে বসলো। জিনি খোপা করার পাশাপাশি আর চোখে ওর দিকে তাকাতে থাকলো। অন্যমনস্ক থাকায় ওর হাত থেকে চিরুনিটা পড়ে উৎসাহের সামনে চলে গেল। ও সামনে ঝুঁকে চিরুনি তুলতে ধরতেই অনাকাঙ্ক্ষিতভাবে শাড়ির আঁচলটা পড়ে গেল। চিরুনি পরার পর উৎসাহ ল্যাপটপ থেকে চোখ সরিয়ে জিনির দিকে তাকিয়েছিল। এমন দৃশ্য দেখে ওর কাশি উঠে গেল। দ্রুত অন্যদিকে চোখ সরিয়ে হাত মুষ্টিবদ্ধ করে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। জিনি পুরো ভ্যাবাচেকা খেয়ে গেছে। লজ্জায় চটজলদি শাড়ির আঁচলটা ঠিক করে নিয়ে বিবৃতি মাখা কণ্ঠে বলল, সরি বলে এক মুহূর্ত দেরি না করে ও ছুটে রুম থেকে বেরিয়ে গেল। উৎসাহ এখনও অন্যদিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। বুকে অস্বাভাবিকভাবে কম্পন সৃষ্টি হয়েছে। অস্ফুট স্বরে বলল, এসব কি হলো একটু আগে? যিনি উষার কাছে গিয়ে বসে পড়ল। সবাই উদিতা ফারুকের সাথে গল্পে মেতে উঠেছে। যিনি এখনো লজ্জায় লাল হয়ে আছে। কিছুক্ষণ পর উৎসাহ এসে উৎকর্ষের পাশে বসল। ওকে আসতে দেখেই উদিতা ফারুকি বললেন, উৎসাহ বাবা, তোমার বউয়ের পাশে গিয়ে বসো, দেখি কেমন মানিয়েছে দুজনকে। ফুপুকে মানা করতে পারবে না বিধায় উৎসাহ কোনো আপত্তি না করে জিনির পাশে বসার জন্য উঠে গেল। ভাইকে আসতে দেখে উষা জিনির পাশ থেকে উঠে পড়ল। নীল নিজের পাশের সিটটা ফাঁকা করে বলল, এখানে বসো উষা। নো থ্যাঙ্কস বলেও উৎকর্ষের পাশে গিয়ে বসল। নীল উষার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপর নিজের ঘাটটা মালিশ করতে করতে বলল, শালা এমনভাবে কাঁধটা ধরেছিল যে এখনো ব্যথায় টনটন করতেছে। অবশ্য আমার সুন্দরী বোন আর ভাবি থাকলে যে কেউ অ্যাগ্রেসিভ হবে। যাক, কোনো ব্যাপার না, সুযোগ বুঝে ঠিকই আমি আমার মনের ইচ্ছা পূরণ করব বলে একটা কুৎসিত হাসি দিল। উৎকর্ষ গম্ভীর মুখে নীলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উষাকে কঠিন গলায় বলল, ওই ছেলের আশেপাশে যেন তোকে না দেখি, দেখলে থাপ্পড় দিয়ে তোর সব কয়টা দাঁত ফেলে দিব। উষা মুখ ভেংসি কেটে মনে মনে বলল, সে আপনি না বললে আমি দূরত্ব বজায় রাখবো। সবসময় শুধু হুমকি দেওয়ার ধান্দায় থাকে বেদ্যপ বেটা। উৎসাহ জিনির পাশে গিয়ে বসল। দুজনেই কিছুক্ষণ আগের ঘটনার জন্য লজ্জায় মাথা নিচু করে রেখেছে। উদিতা ফারুকি উঠে এসে ওদের দুজনকে আরও একটু কাছাকাছি বসিয়ে দিয়ে বললেন, মাশাআল্লাহ, অসাধারণ লাগছে দুজনকে, কারো নজর না লাগে। গায়ের সাথে গা লাগায় দুজনের অস্বস্তি আরও বেড়ে গেল। ভুলেও কেউ কারো দিকে চোখ তুলে তাকানোর সাহস করল না। ওদের তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে উষা ফিসফিস করে উৎকর্ষকে বলল, দুজনে আজ এতটা লজ্জা পাচ্ছে কেন? উৎকর্ষ ভুরু কুঁচকে বলল, লজ্জা পাবে না তো তোর কটকটির মতো ঘাড় কাঁপানো হাসি হাসবে নাকি? উষা বিরক্তি হয়ে ওর দিকে তাকিয়ে বলল, ঘাড়তারা মানুষের ঘাড়তারা উত্তর। উৎকর্ষ কোনোরূপ প্রতিক্রিয়া না দেখিয়ে ফোন চালানে মগ্ন হয়ে গেল। লনে আরও কয়েকটা চেয়ারের দরকার পড়বে, তাই উৎসাহ ড্রয়িং রুম থেকে কয়েকটা চেয়ার নিয়ে লনের দিকে যেতে লাগলো। উর্মিলা রহমান একটা ফলমূলের ঝুড়ি জিনির হাতে দিয়ে বললেন, এগুলো লনে গিয়ে রেখে আসো। জিনি ঝুড়িটা নিয়ে লনে যেতে সামনে উৎসাহকে দেখে লজ্জায় মাথা নিচু করে ফেলল। উৎসাহ খানিকটা বিব্রতিতে পড়ে গেল ওকে দেখে। জিনি ঝুড়িটা রেখে দ্রুত পদে স্থান প্রস্থান করার সময় হোঁচটকে মুখ থুবড়ে পড়তে ধরতে উৎসাহ পেছন থেকে ওকে এসে ধরে ফেলল। পড়ে যাওয়ার সময় জিনির পেট থেকে শাড়ি সামান্য সরে গিয়েছিল বিধায় উৎসাহের হাত বর্তমানে জিনির উন্মুক্ত পেটে বিচরণ করছে। পরিস্থিতি বোঝার সাথে সাথেই উৎসাহের হাতটা জিনির পেটের ওপর থরথর করে কাঁপতে লাগলো। প্রথমবারের মতো উৎসাহের এমন স্পর্শ পেয়ে জিনি শিউরে উঠল। হতভম্ব হয়ে পিছু ঘুরে উৎসাহের চোখে চোখ রাখল। ওকে তাকাতে দেখে উৎসাহ ব্যতিব্যস্ত হয়ে হাত সরিয়ে নিয়ে কম্পিত গলায় বলল, আমি ইচ্ছে করে ওখানে হাত দেইনি, আসলে তুমি পড়তে ধরেছিলে, তে অজান্তে হাত চলে গেছে। উৎসাহের গলা কাঁপতেছে, যার দরুন ওর কথাগুলো অস্পষ্ট শোনা গেল। হাতটাও এখনো কাঁপতেছে ওর। এমন অবস্থা দেখে জিনির হঠাৎ হাসি পেল।
উৎসাহ কথাটা বলার পরই তস্ত্র পায়ে ভিতরে চলে গেছে। ও চলে যেতে জিনি ঠোঁট চেপে হাসল। তারপর বিড়বিড় করে বলল, যিনি অনায়াসে ভয়ঙ্কর ভয়ঙ্কর আসামিদের ধরে ফেলেন, তার হাত আর গলা আজ আমাকে সামান্য স্পর্শ করে এভাবে কাঁপতেছিল। নিজের হাসি আটকে জিনি ভিতরে চলে গেল। তারপর শরবতের ট্রে হাতে সকলকে দিতে লাগলো। নীলের সামনে যেতেই ও কুদৃষ্টিতে জিনির পেটের দিকে তাকিয়ে থাকলো। উৎসাহ পাশ দিয়ে যাচ্ছিল। নীলকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে ওর সোয়াল শক্ত হয়ে গেল। আশেপাশে নজর বুলিয়ে উষাকে খুঁজতে লাগলো। উষা তখন ডাইনিং টেবিলে খাবার সাজাতে নিতে ইয়াসমিনকে সাহায্য করছিল। উৎসাহ ধীর পায়ে ওর কাছে গিয়ে ফিসফিস করে বলল, জিনাতকে শাড়ি ঠিক করে নিতে বল উষা। কথাটা শুনে উষা সামনের দিকে ঝুঁকে তাকাতেই সমস্ত ব্যাপারটা বুঝে গেল। তারপর জিনিকে গিয়ে শাড়ি ঠিক করতে বলল আর আবারও নীলের থেকে দূরে থাকতে সাবধান করল। উৎসাহের জরুরি কাজ পড়ে যাওয়ায় ও বিরতে চলে গিয়েছিল। রাত 11টার দিকে ও বাসায় ফিরল। ততক্ষণে সবাই ক্লান্ত শরীরগুলো বিছানায় এলিয়ে দিয়েছে। উৎসাহ স্বাভাবিক কদমে পা ফেলে রুমের দিকে গেল। রুমের দরজা খুলে সামনে তাকাতে ওর চোখ বড় হয়ে গেল। জিনি শাড়ি খুলতেছিল। উৎসাহের দিকে চোখ পড়তে ও তাড়াহুড়ো করে শাড়ির আঁচল দিয়ে নিজের শরীর ঢেকে নিল। একটু আগেই সব কাজকর্ম শেষ করে জিনি সবেমাত্র রুমে এসেছিল। উৎসাহের আসতে দেরি হবে দেখে বাথরুমে না গিয়ে রুমে শাড়ি বদলাচ্ছিল, কিন্তু ভাগ্যের পরিকল্পনা অন্য কিছুই ছিল। উৎসাহ একটা ঢোক গিলে সশব্দে দরজাটা বন্ধ করে অস্থির কণ্ঠে বলল, দুঃখিত, নক করে ঢোকা উচিত ছিল। তুমি পোশাক পাল্টাও, আমি নিচে যাচ্ছি। কোনো মতে কথাগুলো বলে উৎসাহ এলোমেলো পায়ে নিচে চলে গেল। কিচেনে গিয়ে ফ্রিজ খুলে কয়েকটা চকলেট বের করে ও সোফায় গিয়ে বসে পড়ল। কাঁপা কাঁপা হাতে চকলেটগুলো দ্রুততার সাথে খেতে লাগলো। বুকটা অস্বাভাবিকভাবে ওঠানামা করতেছে। কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরতে লাগলো। খেতে খেতে অস্ফুট স্বরে বলল, বিবিজান, আমাকে মারতে চাও তুমি? এসব কি করলে আমার সাথে আজকে? যিনি এখনো এলোমেলো শাড়ি গায়ে কাঁচুমাচু মুখে দাঁড়িয়ে আছে করুণ কণ্ঠে বলল, হায় আল্লাহ, আজ বারবার ওনার সামনে লজ্জায় পড়ে যাচ্ছি কেন? আমি ওনাকে মুখ দেখাবো কিভাবে? মান সম্মান সব শেষ আমার। এভাবে কিছুক্ষণ নিজের সাথে বকবক করে যিনি শাড়ি পাল্টে জামা পরে নিল। তারপর গুটি গুটি হয়ে বিছানার এক পাশে শুয়ে পড়ল। আর চোখে দরজায় তাকিয়ে বিড়বিড় করে বলল, এখনো আসতেছেন না কেন উনি? অবশ্যই আমার লজ্জাজনক ঘটনার পর আসার কথাও না। আরও কিছু সময় পর উৎসাহ রুমে আসলো। জিনের দিকে এক পলক তাকিয়ে ও লাইট অফ করে দিল। তারপর সোফায় গিয়ে শুয়ে পড়ল। ওকে সোফায় ঘুমাতে দেখে জিনি বিছানায় উঠে বসে বলল, ওখানে ঘুমাচ্ছেন কেন এসিপি সাহেব? উৎসাহ ওর দিকে না তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আজ সোফায় ঘুমাতে খুব ইচ্ছা করছে। সোফায় ঘুমালে তো আপনার পিঠে ব্যথা হবে। উৎসাহ মনে মনে বলল, হলে হবে, তবু আজ তোমার সাথে এক বিছানায় ঘুমানো আমার পক্ষে সম্ভব নয়। নিয়ন্ত্রণ হারিয়ে ভয়ঙ্কর কিছু করে ফেলতে পারি বিবিজান, যে আমি চাচ্ছি না। তোমার অনুমতি ব্যতীত আমি কিছু করব না। মুখে বলল, সমস্যা নেই, ঘুমাও তুমি। যিনি আর কিছু না বলে শুয়ে পড়ল। তারপর মনে মনে বলল, আপনার আজ এখানে না ঘুমানো উচিত। আমার দোষে আজ দুজনেই বারবার বিবৃতিতে পড়ে গিয়েছিলাম। আমি 1 নম্বর বেককল ভেডি। উৎসাহ রেডি হয়ে নিচে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার পিছু ঘুরল। যিনি অবাক হয়ে বলল, থামলেন কেন? তোমার সাথে কিছু কথা ছিল। জি বলুন। দয়া করে দ্বিতীয়বার ভুলেও আর শাড়ি পরবে না। যিনি ব্যস্ত কণ্ঠে বলল, কেন? আমাকে শাড়িতে ভালো দেখা যায় না? উৎসাহ সামান্য হেসে বলল, সেটা বলিনি। বলতে চাচ্ছি শাড়ি সামলানো না শেখা পর্যন্ত শাড়ি পরো না। কাল যা পরিস্থিতিতে ফেলেছিলে আমাকে, উফ। যিনি লজ্জায় মাথা নিচু করে ফেলল। কিছুক্ষণ ওর লজ্জায় রাঙা মুখের দিকে তাকিয়ে থেকে উৎসাহ বুড়োর দিকে চলে গেল। দুপুরে খাওয়া দাওয়া শেষে সবাই লনে গিয়ে বসে পড়ল। অনেকদিন পর বাড়িটা পরিপূর্ণ মনে হচ্ছে। মুখ দেখে বোঝা যাচ্ছে সবাই কতটা খুশি। জিনি, উষা আর উমার সাথে একপাশে বসে আছে। নীল একটা চেয়ার এনে ওদের সামনে বসে বলল, হ্যাঁ লেডিস, ক্যান আই জয়েন? উষা মুখ ভেঙচি কেটে বলল, ঘাড়ে করে চেয়ার তুলে এনে বসার পর বলছেন, ক্যান আই জয়েন?
নীল মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, ইউ ফার্নি গার্ল। উষা বিড়বিড় করে বলল, অ্যান্ড ইউ লুচ্চা বয়। জিনি কথাটা শুনে মাথা নিচু করে হাসল। নীল ভুরু কুঁচকে বলল, কি বললে উষা? শুনতে পারিনি। উষা হাই তুলে বলল, শুনলে ভালো হবে, না শুনলে আরো ভালো। হাউএভার জিনি, ও সরি ভাবি, তুমি শাড়ি পরনি কেন? শাড়িতে তোমাকে হট লাগে অনেক। জিনি গম্ভীর মুখে নীলের দিকে তাকালো। তা দেখে নীল হেসে বলল, ডোন্ট মাইন্ড, অ্যাকচুয়ালি আমাদের লন্ডনে এসব ইজিলি নেওয়া হয়, তাই বলে ফেলেছি। উষা মনে মনে বলল, ওরে আমার ব্রিটিশদের চামচারে, লন্ডন নাকি ওর। শালা বলদ, কথায় 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 কয়েকটা ইংরেজি বললেই কেউ ব্রিটিশ হয়ে যায় না। নীল কপাল কুঁচকে বলল, ফিস ফিস করে কি বলছে উষা? নাথিং ফাং। ফাং? হোয়াজ ইজ ফাং? তখন উদিতা ফারুকি উষাকে কিছু কাজে ডাকলেন। উষার বলা কথাটা শোনার পর থেকে যিনি মুখে হাত চেপে হাসতেছে, উমাও খিকখিক করে হাসতেছে। নীল কিছুক্ষণ ভেবাচাকা খেয়ে থাকলো, তারপর জিনির দিকে কেমন কামনার দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ওকে এভাবে তাকাতে দেখে জিনির হাসি থেমে পুরো মুখে অস্বস্তি ছড়িয়ে পড়ল। ওর দৃষ্টির কোনো হেলদোল না দেখে জিনি বিব্রতিতে দুহাত দিয়ে নিজের জামা খামচে ধরল। উষা আসতেছে না এখন, আর উৎসাহ তো বাড়িতে নেই। যত সময় যাচ্ছে জিনি অস্বস্তি তত বেড়ে চলেছে। ও মাথা নিচু করে ওড়না গায়ে ভালোমতো জড়িয়ে নিয়ে বসে আছে। হঠাৎ একজোড়া পুরুষালী পা দেখতেই ও মাথা তুলে তাকালো। ক্লান্ত শরীরে উৎসাহ জিনির পাশে গিয়ে বসে পড়ল। ওকে দেখার সাথে জিনির সব অস্বস্তি উদাহ হয়ে গেল। মুখে হাসি ফুটল। নীলকে দেখার সাথে জিনি থেকে চোখ সরিয়ে নিয়েছিল। কিছুক্ষণ পর উষা এসে জিনি আর উমার মাঝখানে বসে পড়ল। তারপর তিনজনে গল্প করতে লাগলো। গল্প করার সময় হঠাৎ নীলের দিকে চোখ পড়তে উষার মেজাজ খারাপ হয়ে গেল। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, খচ্চর ব্যাটা, ভাইয়া থাকা সত্ত্বেও কোন সাহসে তুই আমার জুলিয়েটের দিকে ওভাবে তাকিয়ে আসিস? নীল উৎসাহের উপস্থিতির কথা ভুলে গিয়ে জিনির দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ জিনির পাশে বসা উৎসাহের দিকে নজর যেতেই ও প্রচণ্ড ঘাবড়ে গেল। উৎসাহ ওর দিকে অত্যন্ত গম্ভীর মুখে তাকিয়ে আছে। নীলকে তাকাতে দেখে উৎসাহ বলল, ব্রাদার, আমার সাথে একটু ওদিকে চলো তো, কিছু কথা ছিল। নীলর কথায় বড় একটা ঢোক গিলে কাঁপা কাঁপা পায়ে ওর পিছন পিছন গেল। উষা টিটকারি দিয়ে বলল, এবার বুঝবি কত ধানে কত চাল। ব্রিটিশদের কাছ থেকে কয়েকটি ইংরেজি ওয়ার্ড ধার নিয়ে ফুটানি দেখানো লুচ্চা। ওর কথায় জিনি আর উমা জোরে জোরে হেসে উঠল। হাসি থামিয়ে জিনি সামনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো, যেখানে উৎসাহ নীলের কাঁধে একটা হাত রেখে অন্য হাত উঁচিয়ে ওকে শাসাচ্ছে। আর নীল মাথা নিচু করে কাঁচুমাচু মুখে বারবার মাথা কাত করতেছে। উষা জিনির চোখ অনুসরণ করে নিজেও সামনে তাকালো। তারপর শান্ত গলায় বলল, আমার ভাইকে ভালোবাসিস জিনি? জিনি সামনে চোখ নিবদ্ধ রেখে মুচকি হেসে বলল, হয়তো। কিছুক্ষণ আগে উৎসাহ বাবলিকে এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছে। একমাত্র ভাগ্নি হয় ও সবার অনেক প্রিয়। বাবলি উৎসাহ আর উৎকর্ষের থেকে 3 বছরের ছোট। উষার কাছে গিয়ে বাবলি মুচকি হেসে বলল, কেমন আছিস বোন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আমাদের তো ভুলেই গিয়েছ, বাংলাদেশে তো আসোই না, আবার ফোনেও সবসময় তোমায় পাওয়া যায় না। বাবলি উষার গেলে হাত রেখে বলল, পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত সময় পার করছি বোন, তাই তোদের সাথে কথা বলার সময় করে উঠতে পারি না। উষা কিছু বলার আগে ওর পাশে থাকা জিনিকে পর্যবেক্ষণী নজরে দেখে বাবলি গম্ভীর গলায় বলল, এটাই তাহলে উৎসাহের ওয়াইফ? হ্যাঁ আপু, আর আমার বেস্ট ফ্রেন্ড। আর কিছুক্ষণ গম্ভীর মুখে জিনির দিকে তাকিয়ে থেকে বাবলি মামাদের কাছে চলে গেল। ও চলে যেতে জিনি উষাকে আস্তে করে বলল, আমার দিকে এভাবে তাকিয়েছিলেন কেন বাবলি আপু? উষা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বলবো। এই কথাটা শুনে আবার আমার ভাইয়াকে ভুল বুঝবি না তো? জিনি অবাক চোখে উষার দিকে তাকিয়ে বলল, এর সাথে ওনাকে ভুল বোঝার কি সম্পর্ক? সম্পর্ক আছে। বাবলি আপু ভাইয়াকে অনেক আগে থেকে পছন্দ করে। জিনি হা হয়ে চোখ বড় বড় করে উষার দিকে তাকালো। ওকে ওভাবে তাকাতে দেখে উষা ব্যস্ত হয়ে বলল, একপাক্ষিক পছন্দ ছিল। ভাইয়া সবসময় আপুকে বোন হিসেবে ট্রিট করেছে। আপুর অনুভূতি টের পাওয়ার পর থেকে ভাইয়া যথাসম্ভব আপুকে এড়িয়ে চলে, প্রয়োজন ছাড়া কথা বলে না।
তবু জিনির মুডটা খারাপ হয়ে গেল। লটকানো মুখে সামনে শাড়ি পরিহিত হাস্যোজ্জ্বল অপরূপ সুন্দরী মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। মনে মনে বলল, এত সুন্দরী মেয়েকেই যেখানে পাত্তা দেননি সেখানে আমাকে কেন ভালোবাসতে যাবেন উনি? উষা জিনিকে ঝাঁকে বলল, কি হলো জুলিয়েট? বললাম তো ভাইয়া পছন্দ করে না, চলো ওদিকে যাই। সবার সাথে আড্ডায় মেতে উঠেছে বাবলি আর জিনি। তখন থেকে শুধু ওকে দেখেই যাচ্ছে। তখনই সদর দরজা দিয়ে উৎসাহ ভেতরে প্রবেশ করলো। কিছু কেনাকাটা করার জন্য উর্মিলা রহমান ওকে বাজারে পাঠিয়েছিলেন। উৎসাহকে আসতে দেখে জিনি কফি আনার জন্য উঠে পড়ার আগেই বাবলি এক কাপ কফি হাতে উৎসাহের কাছে গিয়ে হাসি মুখে দিয়ে দিল। উৎসাহ মুচকি হেসে সেটা নিয়ে নিল। তা দেখে জিনির প্রচণ্ড খারাপ লাগা শুরু হলো। জিনির সাথে সাথে উষাও সামনের দিকে তাকানো মাত্রই ওর ভুরু কুঁচকে গেল। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, এতদিন তো ঠিকই এড়িয়ে চলতে ভাইয়া, তাহলে আজ এড়িয়ে চলা যখন বেশি জরুরি তখন রসের আলাপ শুরু করেছ? আবার জিনির থেকে ভালোবাসার কথা বের করার জন্য আমার থেকে সাহায্য চাও? করবো না সাহায্য, তুমি দূরে গিয়ে মরো, অসহ্যকর বেটা জাত। কফি খাওয়ার পাশাপাশি উৎসাহ বাবলির সাথে হেসে কি সব জানি কথা বলছে। তা দেখে জিনির চোখ ছলছল করে উঠল। দ্রুত উষার পাশ থেকে উঠে দোতলায় চলে গেল। এতে করে উষার মনটাও খারাপ হয়ে গেল আর ভাইয়ের প্রতি প্রচণ্ড ক্ষোভ জন্মালো। গম্ভীর মুখে ও ওদের দিকে তাকিয়ে থাকলো। কিছু সময় পর উৎসাহ আশেপাশে তাকিয়ে কাউকে খুঁজলো। খুঁজে না পেয়ে ও উষার কাছে এসে বলল, জিনাত কোথায় উষা? উষা তৎক্ষণাৎ কর্কশ স্বরে বলে উঠল, নিজেকে খুঁজে দেখো, আমি বলতে পারবো না। বলে উষা গটগট পায়ে ওর সামনে থেকে চলে গেল। ওর এমন আচরণে উৎসাহ হতভম্ব হয়ে গেল। মাথা চুলকে বলল, এর আবার হঠাৎ কি হলো? জিনি দরজা লাগিয়ে দিয়ে রুমের এক কোণে হাঁটু মুড়ে বসে কাঁদতে লাগলো। কান্না করার পাশাপাশি বলতে লাগলো, উনি মনে মনে বাবলি আপুকে ভালোবাসতেন। আমাকে তো উনি করুণা করে বিয়ে করেছিলেন, সম্মান বাঁচানোর জন্য বিয়ে করেছিলেন। আমি কিভাবে ভাবলাম যে উনি আমার মতো মেয়েকে ভালোবাসবেন? বাবলি আপু ফিরে এসেছে, তার মানে উনি এখন আপুকে বিয়ে করবেন আর আমাকে ডি। জিনি আর কিছু বলতে পারলো না, ফুপিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে ওর হেসকি উঠে গেল। কেউ যেন শুনতে না পায় সেজন্য ও বাথরুমে ঢুকে গেল। চোখের পানির ঝাপটা দিয়ে বলল, কিন্তু আমি যে আপনাকে খুব ভালোবেসে ফেলেছি এসিপি সাহেব, তার কি হবে? আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। জিনি চোখের পানি মুছে মুখে খানিকটা গম্ভীর্যতা ফুটিয়ে বলল, নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হবে আমার, আপনার থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে আমাকে, তবে নিজের ভালোবাসাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব আমি। চোখ মুখ ভালোভাবে ধুয়ে মুছে জিনি নিচে চলে গেল। ওকে দেখতে পেয়ে উৎসাহের কাছে এসে বলল, এতক্ষণ কোথায় ছিলে জিনাত? উৎসাহের দিকে না তাকিয়ে জিনি ছোট্ট করে উত্তর দিল, আশেপাশেই ছিলাম। কথাটা বলা মাত্রই ও উষার কাছে চলে গেল। উৎসাহ ভুরু কুঁচকে কিছুক্ষণ ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। জিনি গিয়ে চুপচাপ উষার পাশে বসে পড়ল। উষা সূক্ষ্ম নজরে জিনির মুখের দিকে তাকিয়ে বলল, তুই কান্না করেছিস জুলিয়েট? জিনি উষার চোখে চোখ রেখে বলল, না, আমি কেন কান্না করব? উষা কিছু বলতে যাবে তখনই উমা আর বাবলি ওদের সামনে এসে বলল, চলো পার্ক থেকে ঘুরে আসি, অনেকদিন পর দেশের মাটিতে পা রাখলাম। উষা তৎক্ষণাৎ বলে উঠল, অবশ্যই আপু। তারপর জিনিকে তাড়া দিয়ে বলল, যা রেডি হয়ে আয়। জিনি প্রথমে আপত্তি করলেও উষার জেদের কাছে হার মানল। ও রাজি হয়। উষা মনে মনে বলল, ঘুরলে অন্তত তোর মনটা ভালো হয়ে যাবে, ভাইয়াকে তো আমি পরে দেখে নেব, আমার জুলিয়েটকে কাঁদানো। বাবলি উৎসাহকে উদ্দেশ্য করে বলল, এদিকে একটু শুনে যাও তো। উৎসাহ ওদের সামনে আসতেই উমা বলল, ভাইয়া আমাদের একটু বেড়াতে নিয়ে যাও তো, উৎকর্ষের সাথে যা। বাবলি বাধা দিয়ে বলল, আসার পর থেকে তো উৎকর্ষ ভাইয়াকে দেখলামই না, সো তুমি আমাদের ঘুরতে নিয়ে যাবে, দ্যাটস ফাইনাল, ওকে? উৎসাহ এক পলক জিনির দিকে তাকে শান্তস্বরে বলল, ওকে, তোমরা রেডি হয়ে নাও। সবাই বেশ খুশি হলো, কিন্তু অপ্রত্যাশিতভাবে জিনি বসা থেকে উঠে কাটকাট গলায় বলল, আমি যাব না, শরীরটা ভালো লাগছে না, আমি বিশ্রাম নিতে চাই। উৎসাহ উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে জিনাত, ডাক্তার ডাকবো? কোনো প্রয়োজন নেই, ক্লান্ত লাগছে, একটু ঘুমালে ঠিক হয়ে যাবে, আপনি সবাইকে নিয়ে ঘুরে আসুন। কথাটা বলে জিনি তস্ত্র পায়ে দোতলায় চলে গেল। ওর যাওয়ার দিকে চিন্তিত মুখে তাকে উৎসাহ মনে মনে বলল, বিবিজান এমন আচরণ করছে কেন আজ? উষার মুখটা চুপসে গেল। অস্ফুট স্বরে বলল, আমিও যাব না, তোমরা যাও।
বাবলি ভুরু কুঁচকে বলল, বারে, আমি এতদিন পর আসলাম আর তুই এমন করছিস? আমি কোনো কিছু শুনতে চাই না, তুই আমাদের সাথে যাচ্ছিস মানে যাচ্ছিস। উমাও জেদ করতে শুরু করলো। অগত্যা উষা রাজি হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে সকলে উৎসাহের সাথে ঘুরতে চলে গেল। উর্মিলা রহমান দোতলায় গিয়ে জিনির পাশে বলল, বেশি অসুস্থ লাগছে তোমার? জিনি এতক্ষণ চোখে হাত দিয়ে রেখেছিল। শাশুড়ির কথা শুনেও ব্যস্ত হয়ে বসে পড়ল। তারপর বলল, না মা, ক্লান্ত লাগছিল তাই একটু শুয়েছিলাম। উর্মিলা রহমান জিনির গালে হাত বুলিয়ে দিয়ে বললেন, আচ্ছা বিশ্রাম নাও, কোনো দরকার পড়লে আমাকে ডাকবে। জিনি মাথা কাত করে বলল, জি। উর্মিলা রহমান চলে গেলেন। উনি চলে যেতে জিনির চোখ আবারও পানিতে টইটুম্বুর হয়ে গেল। চোখের পানি মুছে ও অস্ফুট স্বরে বলল, এসিপি সাহেব, আপনি শুধু আমার। সবার আসতে আসতে প্রায় রাত হয়ে গেল। সামান্য একটু খেয়ে বাবলি আর উমা ঘুমাতে চলে গেল। উষা আসার পরে জিনির কাছে চলে গেছে। কিছুক্ষণ পর জিনিকে নিয়ে উষা ড্রয়িং রুমে চলে গেল। উৎকর্ষ অফিস থেকে একটু আগেই ফিরেছে। উষার পাশে গিয়ে বসে গম্ভীর গলায় বলল, আজ নাকি ঘুরতে গিয়েছিলি? ভাই বলল, ছেলেদের দিকে নাকি বেহার মতো তাকিয়েছিলি। এমনিতেই মেজাজ খারাপ, তার উপর উৎকর্ষের বানানো কথা শুনে একদম গা জ্বলে গেল উষার। উৎকর্ষের চেয়েও দ্বিগুণ গম্ভীর গলায় বলল, আর একটা বাজে কথা বলে আপনাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেব, ঝগড়ি ছেলে। বলে উষা জিনের হাত ধরে কিচেনে নিয়ে গেল। উৎকর্ষ কিং কর্তব্য বিমূঢ় হয়ে ওর যাওয়ার দিকে তাকে অস্ফুট স্বরে বলল, এটা কে ছিল? জিন ভর করেছে নাকি ওকে? ডাইনিং টেবিলে এখন বর্তমানে উৎকর্ষ, জিনি আর উষা বসে খাচ্ছে। উৎসাহ পর্যবেক্ষণের চোখে জিনির তাকিয়ে থেকে খাবার খাচ্ছে। কথা বলা তো দূরের কথা, জিনি ওর দিকে একবারের জন্য তাকায়নি পর্যন্ত। অন্যদিকে উষা বিরক্তি মাখা মুখে শব্দ করে খাবার চিবোচ্ছে। সব রাগ খাবারের ওপর ঝাড়তেছে। ও উৎকর্ষ ভুরু কুঁচকে বলল, নিষ্পাপ খাবারগুলোর ওপর অত্যাচার করতেছিস কেন? উষার চোখ পাকিয়ে ওর দিকে তাকিয়ে বলল, আপনাকে তো করিনি তাই না, সো চুপ থাকুন। খাওয়া শেষ হয়। জিনি প্লেট পরিষ্কার করার জন্য বেসিনে চলে গেল। উৎসাহ শান্ত গলায় উষাকে বলল, ওর সাথে এভাবে কথা বলছিস কেন? উষা খাওয়া বন্ধ করে উঠে পড়ে ভাইয়ের দিকে অগ্নিদৃষ্টিতে তাকে বলল, জানো ভাইয়া, আজ সারাদিন একটা নাটক দেখলাম। নাটকটাতে মেয়েটা অনেক কিউট, কিন্তু ছেলেটা এক নম্বরের বলদ। এই নাটক দেখার পর থেকে মনে হচ্ছে ওই ছেলেটাকে কেটে কুচি কুচি করে কুত্তাকে খাওয়াই। উৎসাহ ব্যস্ত কণ্ঠে বলল, এমনভাবে বলছিস যেন আমাকে কুচি কুচি করে কাটতে চাচ্ছিস। উষা গম্ভীর মুখে খাবারের প্লেটটা নিয়ে জিনির কাছে চলে গেল। দুভাই অবাক হয়ে সেদিকে তাকিয়ে আছে। উৎকর্ষ মনে মনে বলল, আমি কি কোনো দোষ করেছি? না ভাই, কিছু করেছি। এমন অরুন্ধতী রূপ ধারণ করেছে কেন আমার প্রেয়সী? জিনি চুপচাপ বিছানা গোছাচ্ছে। উৎসাহ বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে জিনির দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে থাকলো। বিড়বিড় করে বলল, অন্যদিন হলে তো এই মেয়ে বক বক করতে থাকতো, আজ একটা কথা বলছে না কেন? কিছু সময় পর উৎসাহ বলল, জিনাত এখন সুস্থ লাগছে? জিনি বিছানায় গিয়ে শুয়ে পড়ে ছোট্ট করে উত্তর দিল, উৎসাহ ওর সাথে একটু গল্প করতে চেয়েছিল, কিন্তু ওর এমন নির্লিপ্ততা দেখে নিজে গিয়ে চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। জিনি উৎসাহের দিকে পিঠ করে শুয়ে আছে। উৎসাহ ওর দিকে মুখ করে মনে মনে বলল, আমি কি অজান্তে তোমাকে কষ্ট দিয়ে ফেললাম বিবিজান? এমন করছো কেন? উষার আচরণও স্বাভাবিক ছিল না। কয়েক সপ্তাহ থাকার পর গতকাল উদিতা ফারুকী নিজের পরিবার নিয়ে লন্ডনে ফিরে গেছেন। নীল ধমক খাওয়ার পর থেকে ভদ্র হয়ে গিয়েছিল পুরোপুরি। অন্যদিকে যিনি এতদিন উৎসাহকে যারপন্নায় এড়িয়ে এড়িয়ে চলেছে। ওর হঠাৎ এমন আচরণে উৎসাহ বেশ বিচলিত হয়ে পড়েছে। জিনি আর উষা ছাদে বসে প্রকৃতির ঠান্ডা বাতাস উপভোগ করছে। দুজনেই চুপচাপ। কিছুক্ষণ পর উৎসাহ ওদের পাশে গিয়ে দাঁড়ালো। উৎসাহকে আসতে দেখে যিনি সেখান থেকে প্রস্থান করার জন্য পা বাড়াতে উৎসাহ গম্ভীর গলায় বলল, এক পাও নড়বে না জিনাত, তোমার সাথে আমার জরুরি কথা আছে। পরিস্থিতি বুঝে উষা ওদের দুজনকে স্পেস দিয়ে নিচে চলে এলো। তারপর বিড়বিড় করে বলল, অনেক হয়েছে মান অভিমান, এখন সব মিটিয়ে নাও না বাপু। স্বামী স্ত্রীর মধ্যকার এই তৃতীয় কোনো ব্যক্তি কখনোই সমস্যার সমাধান করতে পারেনি। নিজেদের মধ্যে কথা বলে সকল মান অভিমানের সমাপ্তি ঘটানো লাগে। যিনি অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। উৎসাহ শীতল গলায় বলল, কি হয়েছে তোমার?
আমাকে এড়িয়ে চলছো কেন? আমি কি তোমার যত্ন নিতে ত্রুটি রেখেছি কোনো? রাখলে বলো, আমি নিজেকে শুধরে নিব। জিনি মনে মনে বলল, যত্নে কোনো ত্রুটি রাখেননি, কিন্তু ভালোবাসা কেন দিচ্ছেন না এসিপি সাহেব? আমি আপনাকে ভালোবাসা চাই। কিন্তু মুখে সেসব বলার সাহস পেল না। স্বাভাবিক কণ্ঠে বলল, এড়িয়ে চলছি না তো, আসলে সংসারের কাজকর্ম শেখার চেষ্টা করতেছি, তাই হয়তো আপনার এমন মনে হচ্ছে। জবাবের অপেক্ষা না করেই জিনি ছাদ থেকে প্রস্থান করল। উৎসাহ ওর যাওয়ার দিকে অসহায়ভাবে তাকিয়ে বলল, তুমি কতদিন থেকে আমাকে এসিপি সাহেব বলে ডাকো না? তার হিসাব আছে তোমার বিবিজান। তোমার কি সমস্যা হয়েছে বিবিজান? আমাকে খুলে বলো প্লিজ। তবু এমন বিহেভ করো না। জিনিকে অপরিবর্তিত মুখে নিচে আসতে দেখে উষা হতাশ শ্বাস ফেলে বলল, আমার হাদরাম ভাই তাহলে এখনো বউর অভিমান ভাঙাতে সক্ষম হলো না? জিনির এমন নির্লিপ্ত ব্যবহারের কারণে উৎসাহ কোনো কিছু করেই শান্তি পাচ্ছে না। কাজেও এর প্রভাব পড়েছে। স্যারকে অন্যমনস্ক দেখে নীরব রিফাতকে বলল, বিয়ে করা উচিত না? দেখুন, বউয়ের সাথে ঝগড়া হওয়ার স্যারের মতো শান্ত মানুষটা কেমন আধা পাগল হয়ে গেছে। চুলগুলো তো কিছুদিনের মধ্যেই ভণ্ড বাবার মতো হয়ে যাবে। রিফাত ভুরুকুঁচকে নীরবের দিকে তাকিয়ে বলল, বেশি কথা বললে তোমার মুখ সেলাই করে দেব। নীরব মুখে জোরপূর্বক গাম্ভীর্যতা ফুটিয়ে বলল, এটা ঠিক না স্যার, আপনি আমার মুখের ভাষা হরণ করার অধিকার রাখেন না। আপনি আবার রাজাকারের বংশধর না তো? রিফাত ওর মাথায় আলতো করে থাপ্পড় মেরে বলল, মুখ বন্ধ করে চুপচাপ গিয়ে কাজ করো। বলেই রিফাত চলে গেল। নীরব মাথায় হাত বোলাতে বোলাতে চোখ মুখ কুঁচকে ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। তারপর নিজের কক্ষের দিকে যেতে ধরেই কি একটা ভেবে উৎসাহের দরজায় নক করলো। উৎসাহ শান্ত স্বরে বলল, কামিন। নীরব ঝট করে কক্ষে প্রবেশ করে গলা খাকারি দিয়ে বলল, আপনার সাথে ম্যামের ঝামেলা হয়েছে তাই না স্যার? উৎসাহ এক পলক ওর দিকে চোখ তুলে তাকালো, কিন্তু কিছু বলল না। তা দেখে নীরব খানিকটা সাহস পেয়ে বলল, আপনার নীরবতাকে আমি সম্মতি ধরে নিলাম স্যার। যদি আমার ধারণা সঠিক হয়ে থাকে তাহলে ম্যামের সাথে ঝামেলা মেটানোর জন্য কিছু পরামর্শ দিতে পারি। উৎসাহ ভুরুকুঁচকে বলল, কি? নীরব জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে বলল, আমি অবিবাহিত হলেও মেয়েদের নিয়ে রিসার্চ করেছিলাম। ওরা রাগ করলে কি করা উচিত, অভিমান করলে কি করা উচিত, ইত্যাদি ইত্যাদি সব আমার নখদর্পণে। উৎসাহ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, হঠাৎ করে আচরণ পরিবর্তন হওয়ার কারণ কি হতে পারে? আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমার ঠিক কি করা উচিত? নীরব চেয়ার টেনে উৎসাহের সম্মুখে বসে গম্ভীর গলায় বলল, বিষয়টা জটিল, কিন্তু আমি থাকতে আপনার ভাবনার কোনো কারণ নেই। প্রথমত, আপনি ম্যামের পছন্দের জিনিস কিনে ওনাকে দিবেন, তারপর সুন্দর করে কথা বলবেন ওনার সাথে এবং ওনার কথাও মনোযোগ দিয়ে শুনবেন। দরকার পড়লে চাটু মেরে কিংবা ইমোশনাল ব্ল্যাকমেল করে অভিমানের কারণ ওনার দ্বারা স্বীকার করে নেবেন। সবশেষে মোস্ট ইম্পর্টেন্টলি নিজের অফুরন্ত ভালোবাসা দিয়ে ম্যামের অভিমান ভাঙাতে হবে। উৎসাহ সব কিছু মনোযোগ দিয়ে শুনে বলল, সব বুঝলাম, কিন্তু মেয়েরা কি বেশি পছন্দ করে? নীরব জোরে জোরে হাসতে হাসতে বলতে লাগলো, এটাও জানেন না স্যার? আপনি অনেক বোকা স্যার। উৎসাহ ওর দিকে গম্ভীর মুখে তাকালো। সেটা চোখে পড়তেই নীরব হাসি থামিয়ে আমতা আমতা করে বলল, সো সরি স্যার, চিন্তা করবেন না, আমি আছি তো। বেশিরভাগ মেয়েরাই ফুল, চকলেট, আইসক্রিম আর ফুচকা পছন্দ করে। আমি গ্যারান্টি দিচ্ছি এগুলো দেখার সাথে ম্যাম গলে যাবে। বলছো? অবশ্যই স্যার। এমন সময় রিফাত কক্ষে প্রবেশ করতেই উৎসাহ গলা খাকারি দিয়ে বলল, যা বললাম বুঝেছ তো নীরব? নীরবও তাল মিলিয়ে বলে, ইয়েস স্যার, সব মাথায় সেট হয়ে গেছে। আপনিও আমার কথাগুলো মনে রাখবেন স্যার। পজিটিভ ফলাফল সুনিশ্চিত। রিফাত ভুরুকুঁচকে দুজনের দিকে গভীর মনোযোগে তাকিয়ে থাকলো। নীরব মুখটা স্বাভাবিক করে ওকে পাশ কাটিয়ে চলে গেল। যিনি উষার সাথে ড্রয়িং রুমে বসে খেলা দেখতেছে, তখনই তাহাসিন সদর দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলো। হাতে কিছু চকলেট আর ফুল ছিল ওর। ও এসে জিনি আর উষাকে হাই বলে বসে পড়ল। উষা কৌতূহলী হয়ে বলল, ভাইয়া এসব কি? তাহসিন সামান্য হেসে বলল,
তোমাদের জন্য এনেছি, আর একটা কথা বলতে এসেছি। উষা সন্দেহী চোখে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে বলল, একটা কথা বলে রাখা ভালো, জিনি কিন্তু আমার ভাবি। কথাটা শুনে তাহসিন চমকে উঠে বলল, ভাবি? উৎসাহ ভাইয়ের ওয়াইফ? হ্যাঁ। জিনি প্রথমে ভাবলেশীনভাবে বসেছিল, কিন্তু উষার এমন প্রশ্নে ও তাহসিনের বিষয়টা বুঝে ফেলল। বোঝার সাথে সাথে ওর অস্বস্তি বেড়ে গেল। তাহসিন কয়েক মুহূর্ত থম মেরে বসে থাকলো। তারপর নিজেকে সামলে নিয়ে মাথা চুলকে বলল, প্রথম কাউকে পছন্দ করলাম, আর সেটা কিনা অন্যের বউ বেরোলো। সে আমার ভাগ্যটাই খারাপ। যাই হোক, হবু বউ হিসেবে না দিতে পারলেও ভাবিকে তো গিফট দিতেই পারি, তাই না? উষা হেসে বলল, অবশ্যই দিতে পারেন। জিনির সাথে কথা বলুন, আমি আপনার জন্য কফি বানিয়ে আনছি। উষা কিচেনে চলে গেল। জিনি আর তাহসিন এখন ড্রয়িং রুমে একা। কিছুক্ষণ নীরব থাকার পর তাহসিন বলল, দুঃখিত ভাবি, আপনাকে হয়তো অস্বস্তিতে ফেলে দিয়েছি। আজ থেকে আমি আপনার ভাই, ঠিক আছে? জিনি মাথা নিচু রেখে বলল, আচ্ছা। আমি দেখুন কত দ্রুত নিজেকে সামলে নিয়েছি। আপনিও প্লিজ ফ্রি হয়ে যান, আর একটা মিষ্টি হাসি দিয়ে গিফটগুলো গ্রহণ করুন তো। জিনি ইতস্তত করে মাথা তুলে তাহসিনের দিকে তাকালো। তাহসিন হাস্যোজ্জ্বল মুখে চকলেট আর ফুল ওর দিকে বাড়িয়ে দিয়ে আসে। জিনি মুচকি হেসে সেগুলো নিয়ে নিল। উৎসাহ বিভিন্ন ধরনের ফুল দিয়ে তৈরি একটা বুকে অনেকগুলো চকলেট, আইসক্রিম আর ফুচকা নিয়ে তাড়াতাড়ি বাড়িতে এসেছে। আজ ডুপ্লিকেট চাবি দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে সামনের দৃশ্য দেখতেই ওর হাসি মুখটা নিমেষে অত্যন্ত গম্ভীর হয়ে গেল। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে ও উল্টো পথে বাড়ির বাইরে চলে গেল। মেইন সুইচ বোর্ডের দিকটার গিয়ে উৎসের হাতের সবকিছু ছুঁড়ে ফেলে দিল। তারপর উদ্ভ্রান্তের মতো ধপ করে বসে পড়ল। সামনের দিকে পলকহীনভাবে তাকিয়ে থেকে করুণ কণ্ঠে বলল, তোর ধারণা ভুল উষা। যিনি আমাকে ভালোবাসে না। এখন বুঝতে পারলাম ও কেন আমাকে ইগনোর করছে। কারণ নিজের মনের মানুষ খুঁজে পেয়েছে। জিনাত, আমি ব্যর্থ, ভীষণ ব্যর্থ। বিবিজানের মনে আমার জন্য ভালোবাসার সৃষ্টি করতে আমি সক্ষম হইনি। আমাকে কেন ভালোবাসলে না বিবিজান? আমি কি বেশি বুড়ো হয়ে গেছি? এভাবে উৎসাহ আহাজারি করতে করতে গুটিসুটি মেরে অসহায় মুখে বসে থাকল। কিছুক্ষণ পর তাহসিনকে বেরিয়ে যেতে দেখল। ও যাওয়ার আরও কিছুক্ষণ পর উৎসাহ মলিন মুখে ভেতরে চলে গেল। নিজের রুমে না গিয়ে সোজা মায়ের রুমে চলে গেল। উমায়েত তার উশায়েত ফারুকি আবারও শহরের বাইরে গিয়েছেন, ফলে উৎকর্ষ ইদানিং মাঝরাতে বাড়ি ফিরে। উর্মিলা রহমান শুয়েছিলেন। উৎসাহকে রুমে আসতে দেখে উনি শোয়া থেকে উঠে বসে বললেন, কি হয়েছে বাবা, আজ এত তাড়াতাড়ি এসেছ? শরীর খারাপ করেছে? উৎসাহ কোনো জবাব না দিয়ে মায়ের কোলে মাথা রেখে জড়সড় হয়ে শুয়ে পড়ল। হঠাৎ এমন হয় উর্মিলা রহমান বিচলিত হয়ে পড়লেন। ব্যস্ত কণ্ঠে বললেন, বিরতে কিছু হয়েছে? তোমার স্যার কিছু বলেছে তোমাকে? উৎসাহ মাথা উপর নিচ করে না বোঝালো। উর্মিলা রহমান কিছু একটা ভেবে বললেন, জিনির সাথে কিছু হয়েছে। এবার উৎসাহ কোনো জবাব দিল না। সেটা দেখে উর্মিলা রহমান ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বাবা, দাম্পত্য জীবনে ঝগড়া হওয়াটা খুবই স্বাভাবিক। তাই ভেঙে না পড়ে বিচক্ষণতার সাথে সব কিছু মিটমাট করে নিতে হয়। স্বামী স্ত্রীর মধ্যে যেমন ভালোবাসা থাকে তেমন রাগ অভিমানও থাকে। উর্মিলা রহমানকে কথা সম্পূর্ণ করতে না দিয়েই উৎসাহ নির্জীব গলায় বলে উঠল, ভালোবাসা এটাই তো নেই মা। তোমার বৌমা আমাকে ভালোবাসে না, তোমার ছেলে ব্যর্থ মা, স্বামী হিসাবে ব্যর্থ আমি। উর্মিলা রহমান অবাক হয়ে বললেন, কি বলছে এসব? যিনি তোমাকে ভালোবাসে, আমি বারবার সেটার প্রমাণ পেয়েছি। উৎসাহ শোয়া থেকে উঠে পড়ে বলল, ভুল, তুমি ভুল জানো মা, ও আমাকে ভালোবাসে না। উত্তেজিত হও না বাবা, আমি কাল জিনির সাথে কথা বলবো। দরকার নেই মা, আমি রুমে যাচ্ছি। তুমি ওষুধ খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। বলে উৎসাহ লম্বা লম্বা পা ফেলে নিজের রুমের দিকে চলে গেল। উর্মিলা রহমান সেদিকে কিছুক্ষণ অসহায় মুখে তাকিয়ে থাকলেন। যিনি কিছু জামা কাপড় গুছিয়ে আলমারিতে রাখছিল, তখনই উৎসাহ রুমে ঢুকে পড়ল। উৎসাহের অমন উদ্ভ্রান্তের মতো মুখ দেখে ও আঁতকে উঠল। ইগনোর করার কথা ভুলে গিয়ে উত্তেজিত হয়ে ওর কাছে এসে বলল, কি হয়েছে আপনার?
উৎসাহ জিনির মুখের দিকে অপলকভাবে তাকিয়ে থেকে অস্ফুট স্বরে বলল, একটা রিকোয়েস্ট রাখবো জিনাত। কথাটা শুনতে জিনির অজানা আতঙ্কে বুক কেঁপে উঠল। মনে মনে বলল, প্লিজ ডিভোর্স চাবেন না, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। দরকার পড়লে আমি আপনাকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিব, তবু আমাকে নিজের থেকে আলাদা করবেন না এসিপি সাহেব। উৎসাহ তারা দিয়ে বলে, বলো রাখবে? জিনি চোখ বন্ধ করে মনে মনে বলতে লাগলো, প্লিজ প্লিজ ডিভোর্স না, ডিভোর্স না। তোমাকে একটু জড়িয়ে ধরতে দিবে? জিনি ঘরের মধ্যে থেকেই বলল, না। উৎসাহ অনুরোধের স্বরে বলল, শুধু একবার, অন্তত 1 মিনিটের জন্য। জিনি চোখ খুলে বলল, কি করবেন? তোমাকে একটু জড়িয়ে ধরবো, দিবে? জিনি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকলো, কোনো জবাব দিল না। উৎসাহ ওর জবাবের অপেক্ষা না করে শক্ত করে ওকে জড়িয়ে ধরলো। তারপর মলিন কণ্ঠে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি বিবিজান, কিন্তু আফসোস তুমি আমাকে ভালোবাসো না। আমাকে একবার ভালোবেসে দেখা যায় না বিবিজান। জিনি পুরাই হতভম্ব হয়ে গেল। কাঙ্ক্ষিত কথাটা এভাবে শুনবে কখনো ভাবতে পারেনি, কিন্তু দ্বিতীয় লাইনে উনি এটা কি বললেন? জিনি নিজের হতভম্ব ভাব কাটিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, কে বলেছে আমি আপনাকে ভালোবাসি না? উৎসাহ আশ্চর্য হয়ে ওকে ছেড়ে দিয়ে বলল, তুমি আমাকে ভালোবাসো? জিনি উৎসাহের চোখের দিকে তাকে বলল, হ্যাঁ বাসি এসপি সাহেব, তবে এটা ঠিক শুরুতে আমি আপনাকে ভালোবাসতাম না, কিন্তু সকলের প্রতি আপনার যত্ন, ভালোবাসা, দায়িত্ববোধ দেখে আমি প্রেমে পড়তে বাধ্য হয়েছি। আর সবচেয়ে বড় কথা, আপনার মতো সুদর্শন ছেলেকে কি ভালো না বেসে পারা যায়? উৎসাহ বাকরুদ্ধ হয়ে জিনির দিকে তাকিয়ে থেকে অস্ফুট স্বরে বলল, আমাকে এতদিন বলনি কেন? ওই যে আমিও ভেবেছিলাম আপনি আমাকে ভালোবাসেন না, আমাকে করুণা করে বিয়ে করেছেন সম্মান বাঁচানোর জন্য। যিনি কথা সম্পূর্ণ করতে পারল না, তার আগে উৎসাহ নিজের অধর ওর অধরের সাথে মিলিয়ে দিল। দীর্ঘ সময় পরে ছেড়ে দিয়ে দুজনে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। যিনি মৃদু স্বরে বলল, পাগল হয়েছেন? হ্যাঁ, তোমার জন্য পাগল হয়েছি। আর তুমি কিনা বলছো আমি তোমাকে করুণা করে বিয়ে করেছি? আমি অতটাও মহান না যে কাউকে করুণা করে বিয়ে করব, ভালোবাসির জন্যই বিয়ে করেছি বলে আবারও চুম্বন করতে লাগলো। তারপর জিনির ওড়না একটানে সরিয়ে দূরে ছুঁড়ে ফেলে ওর ঘাড়ে চুমু খেলো। যিনি আসন্ন ঘটনা ভেবে ভয় শিউরে উঠল। উৎসাহকে পাজাকোলা করে তুলে বলল, এই কয়েকদিন আমাকে অনেক দাপিয়েছ বিপিজান, আজ যে সুদে আসলে সব কিছু শোধ তুলব। তারপর দুজনেই ভালোবাসার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেল। অবশেষে দুজনের অভিমান ভাঙল। সকাল সকাল উঠে জিনি রান্নাঘরে চলে গেল। উৎসাহ মসজিদ থেকে এসে আবারও ঘুমিয়ে পড়েছে। কিচেনে তখন উর্মিলা রহমান অন্যমনস্ক হয়ে রান্না করছিলেন। জিনি গিয়ে ওনার কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে মা? উর্মিলা রহমান ঘর থেকে বেরিয়ে এলেন। জিনির হাসি খুশি মুখের দিকে তাকিয়ে কিছু বলতে যাবেন, তখনই উৎসাহ কিচেনে চলে আসলো হাস্যোজ্জ্বল চেহারায়। ছেলের হাসি মুখের দিকে তাকিয়ে উনি কিছুটা অবাক হলেন। রাতেও যে ছেলের মুখের দিকে তাকানো যাচ্ছিল না, আজ যে সে এত খুশি হল কিভাবে? জিনির ওড়না ছাড়িয়ে বেরিয়ে আসা ভেজা চুলগুলোর দিকে নজর পড়তেই উর্মিলা রহমান সবকিছু বুঝতে পারলেন। অন্যদিকে তাকে মুচকি হেসে মনে মনে বললেন, যাক, দুজনের সমস্যা মিটেছে তাহলে। ওদের আলাদা টাইম স্পেন্ড করতে দেওয়ার জন্য উনি একটা বাহানা দেখে কিচেন থেকে চলে গেলেন। উনি চলে যেতে উৎসাহ জিনিকে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। জিনি ব্যস্ত হয়ে বলল, আরে কি করছেন? কে চলে আসবে? আসলে আসুক, দেখলে দেখুক, আমার কোনো যায় আসে না। আমার বউকে আমি যখন ইচ্ছা তখন জড়িয়ে ধরবো, চুমু খাবো। আপনি একদিনে এতটা নির্লজ্জ কিভাবে হয়ে গেলেন এসিপি সাহেব? আমাকে না কাল রাতে নাম ধরে ডাকলে, আজ আবার এসিপি সাহেব বলছো কেন? জিনি উৎসাহের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে অবাক কণ্ঠে বলল, মিথ্যা কথা, আমি আপনাকে নাম ধরে ডাকিনি। উৎসাহ দুষ্ট হেসে বলল, ভুলে গেলে? ওই যে কাল রাতে যখন আমি তোমার জিনি উৎসাহের মুখ চেপে ধরে বলল, বলতে হবে না, মনে পড়েছে, ভুল করে ডেকে ফেলেছি, আর ডাকবো না, প্রমিস। উৎসাহ জিনির হাত সরিয়ে নিয়ে ওর ঠোঁটের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ওর চাহনি বুঝতে পেরে জিনি ওর কাছ থেকে পালাতে ধরতেই উৎসাহ ওকে টেনে নিজের কাছে নিয়ে এসে ওষ্ঠপুটে চুম্বন করতে লাগলো। উৎকর্ষ উস্কো খুস্কো চুলে হাই তুলতে তুলতে সিঁড়ি বেয়ে নিচে নামলো। উষা গম্ভীর মুখে টিভির দিকে তাকিয়ে বসে আছে। উৎকর্ষর পাশে বসে বলল, শাকচুন্নির মতো মুখ করে আসিস কেন?
উষা গম্ভীর গলায় বলল, ঘাস কাটাগুলো কাল সহজ ম্যাচ হেরেছে। উৎকর্ষ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, এ আর নতুন কি? এসব বাদ দিয়ে আমার জন্য 1 কাপ কফি বানিয়ে আন, মাথাটা খুব ধরেছে। উষা এক পলক উৎকর্ষের মুখের দিকে তাকিয়ে কিচেনে যাওয়ার জন্য উঠে পড়ল। উৎকর্ষ ওকে বাধা দিয়ে বলল, এই দাঁড়াও, আমিও যাব তোর সাথে। কেন? যে খিটখিটে মেজাজে আসিস, পরে দেখা যাবে নিজের রাগ কমানোর জন্য তুই আমার কফিতে থুতু দিয়ে সেটা আমাকে খাওয়াবি। তোর ওপর কোনো বিশ্বাস নেই। উষা ভুরু কুঁচকে গম্ভীর গলায় বলল, এত নিম্নমানের বুদ্ধি না আমার। কিছু যদি মেশাতে হতো তাহলে আমি ডেট এক্সপায়ার বিষ মেশাতাম। ভয়ঙ্কর মহিলা। উৎকর্ষের বলার ভঙ্গি দেখে উষা হেসে ফেল। তারপর দুজনে মিলে কিচেনের সামনে যেতেই থমকে দাঁড়ালো। ওদের চোখ ছানাবড়া হয়ে গেল। সামনে উৎসাহ আর যিনি চুম্বনে লিপ্ত। উষা আর উৎকর্ষ ঢোক গিলে একে অপরের দিকে তাকে দ্রুত পদে উল্টো পথে হাঁটা ধরল। তারপর ধাপ করে সোফায় গিয়ে বসে পড়ল। দুজনে অবিচল চোখে টিভির দিকে তাকিয়ে আছে। আর চোখে একবার উষার দিকে তাকে উৎকর্ষ চোখ সরিয়ে নিল। উমা নাচতে নাচতে নিচে নেমে ওদের দুজনকে ওভাবে বসে থাকতে দেখে ভুরু কুঁচকে বলল, তোমরা এমন স্ট্যাচু হয়ে আসো কেন? দুজনে কেউ উত্তর দিল না। অনেকক্ষণ করার পরও যখন জবাব পেল না, তখন উমা বলল, থাকো তোমরা, আমি গেলাম কিচেনে। উষার উৎকর্ষ একযোগে মৃদু চিৎকার করে বলল, না, খবরদার কিচেনে যাবি না। দীর্ঘ সময় পর উৎসাহ জিনিকে ছেড়ে দিল। ছেড়ে দিতেই জিনি ওকে হাত দিয়ে ঠেলে কিচেন থেকে বের করে দিয়ে বলল, আপনারা বসার ঘরে যান, আমি কফি নিয়ে আসছি। উৎসাহ মুচকি হেসে ড্রয়িং রুমে গিয়ে উৎকর্ষের পাশে বসলো। উমা বিরক্ত মুখে উষা আর উৎকর্ষের মাঝে বসে আছে। ও কিচেনে যাওয়ার কথা বলার পরেই দুজনে ওকে শক্ত করে ধরে নিজেদের মাঝে বসিয়ে রেখেছে। উৎসাহ ওদের তিনজনের দিকে ভুরু কুঁচকে বলল, কি ব্যাপার বলতো? এভাবে বসে আসছিস কেন তোরা? ওর কথা কানে যেতে উৎকর্ষ আর উষা চোখ তুলে এক পলক উৎসাহের দিকে তাকালো। উৎকর্ষ নিজেকে সামলে নিয়ে বলল, চোখ বড় বড় করে চুপচাপ বসে থাকলে শরীরের রক্ত আরও লাল হয় বান্দরের পাছার মতো, আর রক্তের পরিমাণও তরতর করে বৃদ্ধি পায়। যেভাবে আহটের ভূতগুলো দেখার সাথে সাথেই আমার স্বাভাবিক মুখমণ্ডল পরিবর্তন হয়ে দম আটকে হাসি আসে, ঠিক সেভাবে। এত বড় শখ খাওয়ার পরে উৎকর্ষের কথা শুনে উষা জোরে হেসে ফেলল, সাথে উমাও। উৎসাহ শান্ত চোখে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, তুই কবে থেকে ডাক্তার হয়ে গেলি? দয়া করে তোর এই অমূল্যবান পরামর্শ কাউকে দিতে যাস না, গণপিটুনি খেয়ে আসবি। যিনি প্রথমে 1 কাপ কফি হাতে ড্রয়িং রুমে এসে বাকিদের দেখে আবারও কিচেনে গিয়ে সবার জন্য টুকটাক নাস্তা নিয়ে আসলো। এসে এক এক করে সবাইকে কফি আর শুকনো নাস্তা দিয়ে দিল। যিনিকে দেখতে উৎকর্ষ আর উষা আবারও অস্বস্তিতে মাথা নিচু করে ফেলল। যিনি উষার পাশে বসে কপাল কুঁচকে বলল, নতুন বউদের মতো লজ্জা পাচ্ছিস কেন? উষা যিনির কানের কাছে নিজের মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, কিভাবে সবকিছু ঠিক হলো? কবে ঠিক হলো? আমাকে কিছু বলিসনি কেন? যিনি অবাক হয়ে বলল, কি ভাইয়ার তোর সম্পর্ক? কিচেনে যেভাবে চুমু খাচ্ছিল দেখে তো পুরো আহাম্মক হয়ে গিয়েছিলাম আমি আর উনি। কথাটা কর্ণগোচর হতেই যিনির কাশি উঠে গেল। উৎসাহ ব্যস্ত কণ্ঠে বলল, আস্তে খাও জিনাত। যিনি উৎসাহের দিকে না তাকে উষার চোখে চোখ রেখে অবাক কণ্ঠে বলল, উৎকর্ষ ভাইয়াও সব দেখেছে? দুজনে একসাথে গিয়ে দেখেছি। যিনি দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল, বিড়বিড় করে বলল, সি উৎকর্ষ ভাইয়া কি ভাববে? এসব কি হয়ে গেল? আর এক মুহূর্ত না থেমে যিনি ড্রয়িং রুম থেকে চলে গেল। এই সুযোগে উৎসাহ সেখান থেকে চলে গেল। উৎসাহ হতভম্ব হয়ে ওদের যাওয়ার দিকে তাকিয়ে বলল, হঠাৎ কি হলো ওদের? কিছুক্ষণ আগেও তো সব কিছু ঠিকঠাক ছিল। উমা তড়াক করে উঠে বলল, ভাইয়া আমি গিয়ে দেখে আসছি। উমা চলে যেতে উৎকর্ষ গলা খাকারি দিয়ে বলল, অপরিচিতের মন জয় করে নিয়েছিস তাহলে? এসিপিও দেখে অনেক রোমান্টিক। উৎসাহ ভুরুকুঁচকে ওর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, লুকিয়ে লুকিয়ে এসব দেখতে লজ্জা করে না? প্রাইভেসি বলেও তো একটা কথা আছে নাকি? উৎকর্ষ টিটকারি মেরে বলল, হ্যাঁ, তুই খুব একটা প্রাইভেট জায়গায় নিজের রোমান্টিকতা জাহির করছিলি তাই না? শালা কিচেন সবার জন্য উন্মুক্ত, একটু তো জায়গা বুঝে কাজ করবি। উৎসাহ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তবু দোষ তোর। বাই দ্য ওয়ে, বড় ভাইকে শালা বলছিস, নির্লজ্জ ছেলে। উৎকর্ষ গম্ভীর মুখে ওর দিকে তাকিয়েছিল, কিন্তু শেষের কথাটা শুনে বাঁকা হেসে বিড়বিড় করে বলল, শালা তো আমি তোকেই বানাবো, তাই আগে থেকে প্র্যাকটিস করছি। তোর বোন আমার বউ হবে, লাল টুকটুকে বউ, তবে বান্দরের পাছার মতো না,
লাল গোলাপের মতো। উৎসাহ ভুরুকুসকে বলল, বিড়বিড় করে কি বলছিস? উৎকর্ষ চমকে উঠে অপ্রস্তুত হেসে বলল, তোর শোনার মতো কিছু না। উৎসাহ সন্দেহী চোখে উৎকর্ষের দিকে তাকিয়ে থাকলো। তা দেখে উৎকর্ষ টপিক বদলানোর জন্য বলল, তোর মিশনের কি খবর? গাজাকে তো ইয়াবা বানিয়ে দিয়েছি দুজন মিলে, ওর বসের কোনো খোঁজ পেয়েছিস? উৎসাহ দীর্ঘশ্বাস ফেলে বলল, এখনো কোনো খোঁজ পাইনি। ওদের বসটা খুবই ধুরন্ধর আর চতুর। নিজের সবচেয়ে বিশ্বাসভাজন ডান হাতকেও আসল পরিচয় তো দূর, নিজের চেহারা পর্যন্ত দেখায়নি। তাই খুঁজে বের করা একটু কঠিন, কিন্তু যতই কঠিন হোক না কেন ওদের আমি গোড়া থেকে ধ্বংস না করে ছাড়ছি না। আমি জানি তুই পারবি, কিন্তু বিপদে পড়লে আমাকে ডাকবি, কারণ তোর কিছু হয়ে গেলে এই পরিবার বাঁচতে পারবে না, বিশেষ করে পিচ্ছি ভাবি। মেয়েটা অল্প বয়সে ভয়ানক যন্ত্রণা সহ্য করেছে, তাই দয়া করে সবসময় নিজের আপডেট আমাকে জানাবি ভাই, প্লিজ। এখন বল, আপাতত কোনো সমস্যা হচ্ছে না তো? একদম টেনশন করিস না, কোনো সমস্যা নেই। আর যেসব সমস্যা আছে ওগুলো আমি একাই সামলে নিতে পারবো। মুখে নেই বলে বেশ কিছুদিন থেকে উৎসাহকে আননোন নাম্বার থেকে কেউ ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে। সেই নাম্বারগুলোর খোঁজ নিয়েও কোনো সুরাহা করতে পারিনি, কারণ হুমকি দেওয়ার শেষেই প্রতিটা সিম নষ্ট করে দেয়া হয়েছিল। উৎসাহকে অন্যমনস্ক হয়ে থাকতে দেখে উৎকর্ষ বলল, আর ইস্যুর ভাই, আমার থেকে কিছু লুকাচ্ছিস না তো? না, তোকে এত ভাবতে হবে না, তুই মনোযোগ দিয়ে বিজনেস সামলা। উৎকর্ষ হাই তুলে বলল, বোরিং কাজ, অ্যাডভান্সার ছাড়া জীবনটা পানসে পানসে লাগে। উৎসাহ হেসে বলল, তুইও চুলবুলের মতো ভূত সেজে জীবনে অ্যাডভেঞ্চার নিয়ে আয়। উৎকর্ষ চক্রান্ত উচ্চারণ করে বলল, ওই বালবুলের কথা বলিস না ভাই, অসহ্য লাগে। যিনি উৎসাহের প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে ব্যাগে ভরে দিল। বাথরুম থেকে গোসল সেরে বেরিয়ে উৎসাহ তাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে জিনির দিকে অপলকহীন চোখে তাকিয়ে থাকল। হঠাৎ ওর দিকে চোখ পড়তে জিনি লজ্জায় লাল হয়ে গেল। উৎসাহ তাওয়াল ছুঁড়ে ফেলে জিনির কাছে এসে ওর কোমর জড়িয়ে নিজের নিকটে নিয়ে আসলো। তারপর দুগালে দুটো চুমু খেয়ে গভীরভাবে চুম্বন করতে লাগলো ঠোঁটে। চুম্বন শেষে জিনি উৎসাহের বুকে নিজের মুখ লুকিয়ে ফেললো। তা দেখে উৎসাহ নিঃশব্দ হেসে বলল, এখনো লজ্জা পাচ্ছ বিবিজান? জিনি মুখ তুলে উৎসাহের চোখের দিকে তাকিয়ে বলল, আরেকবার ডাকুন এসিপি সাহেব, বিবিজান। আরেকবার বলুন বিবিজান, আরেকবার ডাকুন বিবিজান। জিনি তৃপ্তির হাসি দিয়ে বলল, ওই ডাকটা শুনলে আমার কত অসাধারণ, অসম্ভব সুন্দর অনুভূতি হয় তা আপনি ভাবতেও পারবেন না এসিপি সাহেব। তোমার থেকে এসিপি সাহেব শুনলে আমারও ঠিক একই অনুভূতি হয় বিবিজান। হঠাৎ ড্রেসিং টেবিলের ওপর ফুলের তোড়ার দিকে নজর পড়তে উৎসাহের গতকালের কথা মনে পড়ে গেল। সাথে সাথে ওর চল শক্ত হয়ে গেল। গম্ভীর গলায় বলল, তাহসিনের থেকে ফুল আর চকলেট নিয়েছো কোন সাহসে, তাও আবার হাসি মুখে? যিনি অবাক হয়ে বলল, আপনি কিভাবে জানলেন? কাল তোমার জন্য চকলেট, ফুল, আইসক্রিম কিনে তাড়াতাড়ি বাড়িতে এসে ওই দৃশ্য দেখে মাথা খারাপ হয়ে গিয়েছিল আমার। এখন বলো নিয়েছো কেন? ওই ছেলে তোমাকে কোন অধিকার ওসব দিয়েছিল? যিনি উৎসাহের এমন রূপ দেখে ঘাবড়ে গেল, তাই প্রথম অংশটুকু স্কিপ করে বলল, নতুন ভাবি হিসেবে দিয়েছে, আপনার বউকে সামান্য উপহার দিয়েছে ভাই হিসাবে। উৎসাহের মুখমণ্ডল কিছুটা শীতল হলো। তা দেখে যিনি স্বস্তির নিঃশ্বাস ফেলল। হঠাৎ কিছু একটা মনে পড়তেই, এই দাঁড়ান, আপনি না বললেন আমার জন্য চকলেট, ফুল, আইসক্রিম এনেছেন, সেগুলো কোথায়? উৎসাহ মাথা চুলকে ইতস্তত করে বলল, তোমার উপর রাগ করে সব ফেলে দিয়েছি। যিনি গর্জন করে বলল, কি? তারপর বুকে দুহাত গুজে চোখ মুখ কুঁচকে গম্ভীর গলায় বলল, যেখান থেকে পারেন ওসব আমাকে এনে দিন, নয়তো আমি আমার বাবার বাড়িতে চলে যাব সারা জীবনের জন্য। উৎসাহ তৎক্ষণাৎ লম্বা লম্বা পা ফেলে দৌড়ে বাড়ির বাইরে চলে গেল, যেখানে কাল রাতে ও সবকিছু ফেলে দিয়েছিল। ভাগ্য ভালো, সবকিছু এখনো ওখানেই পড়েছিল। সবকিছু নিয়ে উৎসাহ কয়েক মিনিটের মধ্যেই জিনিস সামনে উপস্থিত হলো। হতাশ কণ্ঠে বলল, ফুলগুলো একটু নষ্ট হয়ে গেছে, কিন্তু চকলেট, আইসক্রিম আর ফুচকা ঠিক আছে বিবিজান। যিনি উচ্ছ্বসিত হয়ে সবকিছু নিয়ে নিল, তারপর ফুলগুলোর ওপর পানি ছিটিয়ে দিল আর চকলেট আইসক্রিম খেতে লাগলো। অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এসিপি সাহেব, তবে আমি ফুচকা খাই না, উষার ফুচকা পছন্দ আমার না। উৎসাহ অবাক হয়ে ওর দিকে তাকিয়ে মনে মনে বলল, এত অল্প উপহারে কেউ এতটা খুশি হতে পারে? উষা মনের আনন্দে টমেটো সস খেতে খেতে লনের দিকে যাচ্ছে। আজও ও অনেক খুশি।
উৎসাহ আর জিনির সম্পর্কটা নতুন মোড়ে চলে গেছে, এটা উষার কাছে অত্যন্ত শান্তির খবর। ও যখন সবচেয়ে বেশি খুশি হয় তখন টমেটো সস খায়। টমেটো সস ওর সবচেয়ে বেশি পছন্দের, ফুচকার চেয়েও বেশি। তাই তো উৎকর্ষকে টমেটো সস বলে ডাকে। লনের দিকে পা বাড়াতে যাবে এমন সময় মিতে ইয়াসমিনের একটা কথা কানে আসতেও থেমে গেল। ভাবি, ফারিয়া মেয়েটাকে তোমার কেমন লাগে? উর্মিলা রহমান বললেন। বিস্কুটে কামড় দিয়ে বললেন, ভালো লাগে, দেখতে সুন্দরী, ব্যবহার ভালো, শিক্ষিতা। হঠাৎ ফারিয়ার কথা বলছিস কেন ছোট? মিতে ইয়াসমিন অত্যন্ত আগ্রহের সহিত বললেন, উৎকর্ষের সাথে কেমন মানাবে ফারিয়াকে? আমার তো দুজনকে একসাথে অনেক সুন্দর লাগে। উর্মিলা রহমানের হাতের বিস্কুটটা সশব্দে নিচে রেখে গম্ভীর গলায় বললেন, ছোট এসব কি বলছিস? আমি তোর থেকে এমনটা আশা করিনি। ওনার এমন পরিবর্তনে মিতে ইয়াসমিন ভীত কণ্ঠে বললেন, কেন ভাবি, কি সমস্যা? তুমি তো বললে মেয়েটাকে তোমার পছন্দ। তুই না আমাকে বড় বোন বলিস? হ্যাঁ, তুমি তো আমার বড় বোনই হও। তাহলে এত সুন্দর একটা চিন্তা তুই আমাকে ছাড়া কিভাবে করতে পারলি? আমার মাথায় কেন এটা আসলো না আগে? মিতা ইয়াসমিন যেন হাফ ছেড়ে বাঁচলেন। স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, সেটা বলো, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তোমাকেই তো সর্বপ্রথম বললাম উৎকর্ষের সাথে মেয়েটার সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। আমার মনে হয় ফারিয়া আমাদের উৎকর্ষ বাবাকে পছন্দ করে। আর যতদূর উৎকর্ষের বিষয়টা, সেটাও পজিটিভ দেখতেছি। না হলে দেখ, এত মানুষ থাকতেও ফারিয়াকেই কেন জিনি আর উষাকে পড়ানোর জন্য নিয়ে আসলো? মিতে ইয়াসমিন উচ্ছ্বসিত হয়ে বললেন, কারণ ও আমাদের সাথে ফারিয়াকে পরিচয় করিয়ে দিতে চেয়েছিল। উর্মিলা রহমান প্রফুল্ল চিত্তে মিতে ইয়াসমিনের সাথে হাইফাইভ করলেন। দুজনে যে প্রচণ্ড খুশি তা তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। উর্মিলা রহমান নিজেকে সামলে নিলে তারপর বললেন, তাহলে ছোট দ্রুত ওদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। মিতে ইয়াসমিন ওনার সাথে তাল মেলালেন। দুজনেই বিয়ে নিয়ে নানা শালা পরামর্শ করতে লাগলো। অন্যদিকে পিছনে উষা ছলছল চোখে মা আর ছোট মায়ের হাসি মুখের দিকে তাকিয়ে আছে। ওর হাত থেকে অনেক আগেই টমেটো সস পড়ে গেছে। পায়ে শক্তি ফিরে পাওয়ার সাথেই উষা দৌড়ে নিজের রুমের দিকে ছুটে গেল। দরজা বন্ধ করে ও বিছানায় হেলান দিয়ে মেঝেতে হাঁটু মুড়ে বসে পড়ল। নিজের ফোনের গোপন ফোল্ডারটাতে ঢুকে উৎকর্ষের ছবি বের করে অবিচল চোখে কিছুক্ষণ সেই স্থির প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকলো। তারপর মুখে কঠোরতা এনে চোখ থেকে বেরিয়ে আসতে চাও নোনা জল মুছে বলল, তোমরা যতই পরিকল্পনা করো না কেন, এই বিয়ে হবে না। তোমাদের ধারণায় ভেজাল রয়েছে। উনি আমাকে ভালোবাসেন, ওই ডাইনিকে না। তোমরা প্রস্তাব রাখার সাথে উনি নাকচ করে দিবেন, দেখে নিও। আজ থেকে আমিও নিজেকে যোগ্য করে তুলব তোমার বৌমা হওয়ার জন্য। ছোট মা, নিজেকে এমনভাবে পরিবর্তন করবে যে তুমি অন্য মেয়ের কথা ভুলে যাবে। তুমি শুধু চোখের সামনে নিজের পুত্রবধূ হিসেবে আমাকে দেখতে পাবে। কিছুক্ষণ নীরব থাকার পর উষা আবার বলতে শুরু করলো, আমি আপনাকে অনেক ভালোবাসি উৎকর্ষ। আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনি আমাকে ভালোবাসেন। আপনি কবে নিজের মনের কথা আমাকে বলবেন টমেটো সস? আমি সবসময় আপনাকে হারানোর ভয় নিয়ে বেঁচে থাকতে পারবো না। যদি জোর জবরদস্তি করে আপনাকে ওই ডাইনির সাথে বিয়ে দিয়ে দেয় তাহলে আমি মরে যাব। যিনি এসে ওর দরজা ধাক্কে বলল, উষা, এই ভর দুপুরে দরজা বন্ধ করে আছিস কেন? তোর সাথে কিছু পরামর্শ ছিল, দরজা খুলে দে। উষা নিজের মুখমণ্ডল স্বাভাবিক করে দরজা খুলে দিয়ে দুষ্টি হেসে বলল, তো ভাবিজান, কালকের বাসর কেমন কাটলো? যিনি আশেপাশে পর্যবেক্ষণে নজর বুলিয়ে কাউকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেল। তারপর উষাকে কয়েকটা ঘুষি মেরে বলল, বেশরম মেয়ে, নিজের বড় ভাইয়ের বাসর সম্পর্কে জানতে চাচ্ছিস? ছি কিসের? আমার বেস্ট ফ্রেন্ডের বাসর সম্পর্কে জানতে চাচ্ছি। আর তোর স্বামী আমার দুলাভাই হয়। দুলাভাই হওয়ার আগে ওটা তোর ভাইয়া বেদ্যপ মেয়ে। আচ্ছা বাদ দে, যার জন্য আসলাম সেটা শোন। কি? আজ থেকে রান্না বান্না শিখতে চাচ্ছি আমি। ওনাকে নিজের হাতে রান্না খাওয়াতে চাই। উষা নাটকীয়ভাবে বলল, ও মা গো, টুরু লাভ। যিনি ভুরু কুঁচকে গম্ভীর গলায় বলল, একদম মজায় নিবি না উষা। উষা হাসি থামিয়ে মুখটা কঠিন করে বলল, আমিও তোকে এটা বলতে চাচ্ছিলাম। শুধু তুই না, আমিও আজ থেকে সাংসারিক কাজকর্মের দিকে মনোযোগ দিব। গল্পটা আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। আর উষা উৎকর্ষের মিল কি আপনারা চান? কমেন্টে জানান। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।